আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের অন্যতম একটি অস্থিসন্ধি বা জয়েন্ট হচ্ছে হাঁটু বা নি জয়েন্ট নামে, যাকে আমরা অভিহিত করে থাকি। আমরা অনেক রোগী পাই প্রতিনিয়ত, অনেকেই বয়োবৃদ্ধ যারা হাঁটুর সমস্যায় ভুগছেন। এই সমস্যাগুলো স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে। শুধুমাত্র যারা বয়স্ক তারাই নয়, ইদানিং অনেক ইয়াং পেশেন্টও পাওয়া যায় যারা হাঁটুর বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন। আমরা স্বাভাবিক অর্থে বাত ব্যথা বলে বা এই ধরনের সমস্যা বলে যদিও মনে করে থাকি, কিন্তু তারপরেও এই সমস্যার গভীরে বেশ কিছু কারণ থাকতে পারে। আমরা যারা হাঁটুর ব্যথায় নিয়মিত ভুগছি তাদের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হয়, আমরা সঠিকভাবে কাজকর্ম করতে পারি না, চলাফেরা করতে পারি না। প্রিয় দর্শক, আসলে হাঁটুর ব্যথার কারণ কি হতে পারে এবং কিভাবে এর চিকিৎসা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু বা নি জয়েন্টের সমস্যা এবং তার সমাধান। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে আলোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন টেলিফোনে দেখানো নম্বরে, এবং আপনারা যদি চান এই অনুষ্ঠানটি পরবর্তীতে শুনতে বা দেখতে চান তাহলে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার AKM খালেকুজ্জামান, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। হাঁটু ব্যথা আসলে কি কি কারণ হতে পারে, কাদের বেশি হতে পারে, বা এই হাঁটু ব্যথা সম্পর্কে প্রাথমিকভাবে আপনি আমাদেরকে কিছু শুরু করেন। আচ্ছা, আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট হচ্ছে হাঁটু বা নি জয়েন্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের ওজন, সারা শরীরের ওজনটা কিন্তু এই হাঁটু বহন করে থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু তার ওজন বহন করার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সে করে থাকে, এটার নানাবিধ সমস্যা হতে পারে। তো মোটা দাগে আমরা হাঁটুর এই সমস্যাগুলোকে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে যে আঘাতজনিত সমস্যা, আর একটা হচ্ছে আঘাত ছাড়া সমস্যা। তো আঘাতজনিত সমস্যার জন্য যেটা হয়, তো হাঁটুটা যখন এই জয়েন্টটা তৈরি হয় তিনটি হাড়ের সমন্বয়ে, উরুঅস্থি বা ফিমার, নিচেরটা হচ্ছে টিবিয়া এবং হচ্ছে প্যাটেলা বা মালাই চাকি যেটা আমরা বলি সেটা, এই তিন অস্থির সমন্বয়ে, তিন হাড়ের সমন্বয়ে তৈরি হয় হাঁটু। এখন আঘাতের কারণে এই হাড়ের যে কোনো এই তিনটি হাড়ের যে কোনো হাড়, একটি বা দুটি হাড় কিন্তু ভেঙে যেতে পারে, যেটাকে আমরা ফ্র্যাকচার বলে থাকি, তাই না? তো এটা হলে হাঁটুর একটা সমস্যা, যে আঘাতজনিত কারণে হাড় ভেঙে গিয়েছে, এটা একটা সমস্যা। আরেকটা হলো যে হাড় ভাঙেনি, কিন্তু হাঁটুর আশেপাশে হাঁটুকে ব্যালেন্স করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য 11টা লিগামেন্ট কাজ করে। এই লিগামেন্টগুলোতে কিন্তু আঘাত আসতে পারে। লিগামেন্টগুলো ছিঁড়ে যেতে পারে, আংশিক ছিঁড়তে পারে, অথবা কনটিউশন হতে পারে। এটা আরেক ধরনের সমস্যা। আর আঘাত ছাড়া যে সমস্যাগুলো আছে তার মধ্যে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে হাঁটুর মধ্যে, বয়সজনিত কারণে হাঁটুতে ক্ষয় হওয়া বলে যেই প্রচলিত অর্থে একটা কথা চালু আছে, অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি আমরা, এটা হতে পারে। আর হচ্ছে আপনি বললেন আলোচনার শুরুতে যে বাত বা ব্যথাজনিত যে সমস্যা, বাতজনিত কিছু স্পেসিফিক বাত বা আর্থ্রাইটিস আছে, যেটা কিন্তু হাঁটুতে আক্রান্ত করতে পারে হাঁটু। এই হলো আমাদের মোটামুটি দাগে হাঁটুর বিভিন্ন ধরনের সমস্যা। হাঁটুর বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে আপনার কাছে আমরা শুনলাম, মোটা দাগে দুই ভাগে ভাগ করে বলা যেতে পারে। যেহেতু আঘাতজনিত কারণে এক এক রকম সমস্যা হয়ে থাকে, সেখানে ফ্র্যাকচার হলে বা টিয়ার হলে সেটি অন্যরকম। আমরা মূলত যারা ব্যথাজনিত কারণে ভুগছেন তাদের বিষয়ে কথা বলবো। একজন দর্শক আমাদের কাছে টেলিফোনে করেছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বলুন। জি স্যার, আমি নানগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম রুকনুজ্জামান, বয়স হচ্ছে প্রায় 30-এর মতো। তো আমি 5 বছর আগে একটা অপারেশন করছিলাম, এই যে পায়ে যে প্লেট ঢুকানো আর কি। জি। এখন এই 5 বছর হয়ে গেছে স্যার, এটা কি এই কোনো দীর্ঘমেয়াদী রাখা যাইব না খুললে ফেলানি জরুরি, এটা একটু জানতে চাইছিলাম স্যার। আপনি এখন কি সমস্যায় ভুগছেন কোনো? এখন সমস্যা না, একটু লাগে, একটু জ্যাম লাগে স্যার। আপনার কোন জায়গায় প্লেটটি স্থাপন করা হয়েছিল? এটা হচ্ছে হাঁটু থেকে, আপনার হাঁটুর উপর থেকে রান পর্যন্ত। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। ওনার হিস্ট্রি মোটামুটি ক্লিয়ার। আপনার আর কিছু জিজ্ঞেস করবেন? না, আমার আর তেমন কিছু জিজ্ঞেস করা নেই। ওনার ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে সাধারণত আমরা 2 বছর পরে পায়ের কোনো হাড়ে যদি প্লেট বা স্ক্রু অথবা কোনো ধরনের রড লাগানো হয়ে থাকে, আমরা পরামর্শ দিই 2 বছর পরে
হাড় সাধারণত জোড়া কমপ্লিট হয়ে যায়, এর মধ্যে 2 বছর পরে আপনি এটা খুলে নিতে পারেন বা খুলে নেওয়া ভালো। তবে উনি যেহেতু বলেছেন 5 বছর হয়ে গিয়েছে, অতএব ওনার খোলার সময় কিন্তু হয়ে গিয়েছে, উনি এখন খুলে নিতে পারেন, এটা কোনো অসুবিধা নাই এবং খুলে নেওয়াটা ভালো। ওনার বয়স 30 বছর, এটা এই কারণে। আরেকটা ব্যাপার হলো যে কখনো কখনো এই প্লেটের মধ্যে, এই ইমপ্লান্টের মধ্যে 2 ধরনের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গিয়া স্টেনলেস স্টিলের তৈরি, আরেকটা হচ্ছে টাইটানিয়ামের তৈরি। তো টাইটানিয়ামের তৈরি কোনো প্লেট বা স্ক্রু যদি লাগানো হয়, সেটা সেক্ষেত্রে সে দীর্ঘমেয়াদী রাখতে পারে এবং চাইলে সবসময় মানে সারা জীবনও বহন করতে পারে। তবে কিন্তু যদি স্টেনলেস স্টিল হয় তাহলে 2 বছর পরে তার খুলে ফেলা উচিত, কারণ স্টেনলেস স্টিল রডটা যদি তার শরীরে থাকে তাহলে পরবর্তীকালে কোনো কারণে যদি তার এমআরআই পরীক্ষা করার প্রয়োজন হয় তাহলে সে কিন্তু সেটা করতে পারবেন না এই রড থাকা অবস্থায়। এবং এই কারণে আমরা বলি যে 2 বছর পরে সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেনলেস স্টিলই লাগানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে খুলে নেওয়াটাই ভালো। ওনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। উনি ওনার ইতিহাস চেক করবেন যে কি ধরনের স্টিল তাকে লাগানো হয়েছে, কি ধরনের প্লেট লাগানো হয়েছে, এবং সেই অনুযায়ী অর্থোপেডিক সার্জনের পরামর্শ অনুযায়ী তিনি খুলে ফেলতে পারেন। আরও একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার বাড়ি পঞ্চগড়, আমার নাম শাহ আলম। জি, শাহ আলম সাহেব। আমাদের এই যে পায়ে আমাদের অপারেশন নাই বা কোনো ব্যথা পাই নাই, কিন্তু এমনি মানে প্রচন্ড মাঝে মধ্যে ব্যথা করে। আমারটাও, আমার স্ত্রীরটাও। আমার স্ত্রীর পার হাঁটুতে একবার ইঞ্জেকশন করেছিলাম, ক্যালসিয়াম বলছিল ডাক্তার, একটা ইঞ্জেকশন দিয়েছিলাম। প্রায় আজকে 2004-5 বছর হয়ে গেছে, বেশি হবে আরো, সমস্যা হয় না, এখন একটু সমস্যা দেখা দিচ্ছে। জি দর্শক, আপনার এই ব্যথাটি কতদিন এবং কোন জায়গায় স্পেসিফিক করে একটু বলবেন, কোন জায়গায় ব্যথাটি হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? এটা পায়ে ব্যথা হচ্ছে। আমি সিএনজি চালাই, তো ঢাকায় সিএনজি চালাই, আমি বসে থাকলে ব্যথাটা বেশি হয়, যে মাথাটা সহকারে পাও রোগগুলো টানে ধরে রাখে। আচ্ছা, পাও রোগগুলো টানে, পাওটা সোজা করতে পারি না অনেক সময়, কিছুক্ষণ হাঁটলে আবার ঠিক হয়, কিন্তু ব্যথাটা থেকে যায়। আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, শুধু এই প্রশ্নের উত্তরই না, আমাদের পুরো অনুষ্ঠান শুনলে আপনি আপনার এই ব্যথার সমস্যার অনেকগুলো সমাধান আপনি পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ দর্শক। স্যার বলুন। আচ্ছা, ওনার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কি ওনার কোমরেও ব্যথা হয় এবং সে ব্যথা পায়ের দিকেও আসে। তো মূলত এটা আমরা এটাকে লাম্বাগো সায়াটিকা বলে থাকি। আমাদের কোমরের যেই হাড়গুলো আছে, হাড়গুলোর মাঝখানে ডিস্ক বলে একটা জিনিস থাকে। তো এই ডিস্কগুলো, এই মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ডিস্ক বলে একটা জিনিস থাকে, এটা পেছন দিকে সরে গেলে কোনো নার্ভের উপরে যদি চাপ পড়ে তাহলে সেই ব্যথাটা কোমরে থাকে এবং কোমর থেকে পায়ের দিকেও চলে যায়। এটা এক ধরনের সমস্যা ওনার যেটা হচ্ছে। এটার জন্য একজন দীর্ঘ সময় বসে থাকতে হয়, উনি একজন সিএনজি চালক, বিভিন্ন সময় ড্রাইভ করতে হয়, উনি গাড়ি চালান এবং উঁচু নিচু রাস্তায় উনি নিয়মিত একটা ঝাঁকির মধ্যে থাকেন। এই কারণে ওনার সমস্যাটা এক্সাজারেট করে বা বেড়ে যায়। তো এইটার জন্য ওনার পরামর্শ হচ্ছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা এবং একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি উনি ওষুধ খান, আমার মনে হয় উনি ঠিক হয়ে যাবেন। আর ওনার ওয়াইফের একটা কথা বলেছেন যে হাঁটুর মধ্যে একটা ইনজেকশনও দিয়েছে বা এরকম কিছু একটা, তো এটা হাঁটুর সমস্যা এবং মূলত সাধারণত খুব সম্ভবত এটা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো এইটার জন্য আসলে ওই হাঁটুর মধ্যে ইনজেকশন দেওয়ার যে ব্যাপারটা, ইনজেকশন দেওয়ার ব্যাপারটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না বা সমর্থন করি না, কারণ এটাতে কিন্তু খুব একটা লাভ হয় না। এবং এটাতে ওই যে উনি যেমন বললেন ওনাদের সাময়িক লাভ হয়, অনেককে বোঝানো হয় যে, বা অনেকে এইভাবে সহজ করে বোঝানো যে অনেকে বলে থাকেন যে ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন, আসলে এই ধরনের কিছু না। দেওয়া হয় স্টেরয়েড জাতীয় একটা ইনজেকশন, এটা সাময়িক একটু উপকার হয়, কিন্তু তাতে করে কিন্তু যে হাঁটুর ক্ষয় পাওয়ার বা কার্টিলেজ ডিস্ট্রাকশনের যেই ব্যাপারটা সেটা কিন্তু আরো বেশি হয়। তখন প্রাসঙ্গিকভাবে ইনজেকশনের প্রসঙ্গটি যেহেতু এলো, অনেককেই আমরা শুনি যে হাঁটু ফুলে যাচ্ছে বা হাঁটুর দীর্ঘদিন ব্যথা হচ্ছে, জয়েন্টস মুভমেন্ট করতে পারছেন না, চলাফেরায় অসুবিধা হচ্ছে, ইনজেকশন নিচ্ছেন। তাহলে তাদের জন্য আপনার পরামর্শ কি হতে পারে বা এই চিকিৎসা পদ্ধতিটি সম্পর্কে আপনি যদি একটু পরামর্শ। এই আলোচনাটা যেহেতু আসলোই, আমি একেবারে প্রথম থেকে এই জিনিসটা একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেই কথাটা আমরা বারবার বলছি। সাধারণত অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ অফ দ্য নিজ, অর্থাৎ বয়সজনিত কারণে হাঁটুর যে কার্টিলেজগুলো থাকে প্রত্যেকটা হাড়ের এন্ডে বা মাথার মধ্যে এক ধরনের নরম এক ধরনের হাড়ের আবরণ থাকে, যাকে আমরা তরুণাস্থি বলি বা কার্টিলেজ বলি। এইটা কি হয়, এই কার্টিলেজটা ক্ষয়প্রাপ্ত হয়, এটা ওয়ার এন্ড টিয়ার হয় দীর্ঘদিন কারণে। তো এইটা যখন হয় তখন হাড়ের সাথে হাড় যখন ঘষা খায়, হাঁটা চলা করার সময়, সিঁড়ি ওঠানামা করার সময়, উঠবস করার সময়, তখন সে ব্যথাটা ফিল করে থাকে। এটাকেই আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। মোটা দাগে অনেকে হাড় ক্ষয় হয়ে গেছে বা হাঁটু ক্ষয় হয়ে গেছে এই ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি।
তো এইটার ক্ষেত্রে আসলে চিকিৎসাটা নির্ভর করে যে ওনার অস্টিও আর্থ্রাইটিসটা কোন গ্রেডে আছে এইটার উপরে। এটার 0 থেকে 4 এই 5টা গ্রেড আছে। তো এই গ্রেডিংটা আমরা নির্ণয় করে থাকি এক্স-রে দেখে এবং রোগীরকে পরীক্ষা নিরীক্ষা করে। তো যখন আমরা 0 এবং 1-এ যখন কোনো পেশেন্ট থাকে তখন আমরা সাধারণত তাকে হাঁটুর কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দেখিয়ে দেওয়া হয় এবং তাকে কিছু ঔষধপত্র দেওয়া হয়, তাহলে তার সমস্যাটার কিন্তু সমাধান হয়ে যায়। গ্রেড 2-তে এক্সারসাইজ এবং ঔষধ, তার সাথে যদি গ্রেড 3-তেও তাই, 2 এবং 3-তে আমরা ঔষধ দিই, ঔষধের সাথে ব্যায়াম দিই। তাতে যদি উন্নতি না হয় তাহলে আমরা বর্তমান যুগে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা বলে একটা ট্রিটমেন্ট করে থাকি। সেখানে কি করা হয়, সেখানে আমরা শরীরের ওই রোগীর শরীর থেকে রক্ত নেওয়া হয়, সেই রক্তটাকে একটা মেশিনের মধ্যে দিলে প্ল্যাটিলেট এবং প্লাজমাটা আলাদা হয়ে যায়। এই প্ল্যাটিলেট এবং প্লাজমাটা ওনার হাঁটুর মধ্যে আমরা ইঞ্জেকশনের মতো করে ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দিলে যেটা হয়, এই যে কার্টিলেজ যেটা নষ্ট হয়েছে বা ডিজেনারেশন হয়েছে, নতুন করে কিছু কার্টিলেজ তৈরি হতে থাকে। তো এই তৈরি হওয়ার কারণে তার যে সমস্যাটা, সেই সমস্যাটার সমাধান হয়। আর গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস যেটা, সেটাতে টোটালি ড্যামেজ নি, সেখানে আমাদের টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হয়। পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করা ছাড়া তার ব্যথা বা তার উপসর্গ কমানোর কোনো কিন্তু উপায় নেই। এবং এটা যদি করা হয় তাহলে কিন্তু রোগী অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে, ব্যথামুক্তভাবে হাঁটা চলা এবং ওনার দৈনন্দিন কাজকর্ম সব করতে পারেন। এবং আসার কথা হলো, আমাদের বাংলাদেশে বর্তমানে এই চিকিৎসা কিন্তু অত্যন্ত সফলভাবে আমরা করে যাচ্ছি। আপনি নি জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা বলছেন, পিআরপি থেরাপির কথা বললাম। আরেকটা ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে সম্প্রতি আমরা বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটি তৈরি করেছি এবং বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটির উদ্যোগে আগামী 29 এবং 30শে নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল একটা আন্তর্জাতিক একটা কনফারেন্স হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই ধরনের কনফারেন্স হচ্ছে এবং সেই কনফারেন্সে আমাদের বক্তব্য হচ্ছে চেঞ্জ, অর্থাৎ হাঁটু সংক্রান্ত বা জয়েন্ট সংক্রান্ত আমাদের যে ধ্যান ধারণা, সেটাকে আমরা পরিবর্তন করতে চাই এবং এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাঁটু এবং অন্যান্য জয়েন্টের আরও ভালো চিকিৎসা আমাদের জন্য সেবা আমরা দিতে চাই এবং করতে চাই। অবশ্যই আমরা আপনাদের আন্তর্জাতিক কনফারেন্সের সাফল্য কামনা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম রাশেদ, আমার বয়স হচ্ছে 41। জি বলুন। আমি আজকে গত 3 মাস ধরে আমার শোল্ডারে ব্যথা, ওখান থেকে আমার হাঁটুতে ব্যথা আসছিল, প্রায় 10-12 দিন ছিল। এখন একটু হাঁটুতে কম যাচ্ছে, কিন্তু হাঁটু ভাঙিয়ে বসলে ব্যথাটা করে। আমি এখন ইয়াতে বসি আর কি, কোন একটা মোড়ার তোড়ারে বসে, আমি ডাইরেক্টলি বসতে পারি না। তো এখন আমার শোল্ডারের ব্যথাটার জন্য আমি ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখাইছি, উনি আমাকে কিছু থেরাপি দিছে, ওষুধ দিছে। আমার ডায়াবেটিস আছে, প্রায় 10-12 বছর ধরে আমার ডায়াবেটিস আছে। এখন আমি ডাক্তার 2 বার দেখানোর পরও আমি কিন্তু প্রপারলি ভালো লাগতেছে না। উনি আমাকে পিগাবেন 50 ওষুধ দিছে, তারপর কোরাকেল দিছে, ওইরকম ভিটামিন জাতীয় ওষুধগুলো দিছে, আর ব্যথার ওষুধ দিছে, যেটা আমি কন্টিনিউ করতেছি। আমাকে 14 দিন ওষুধ দিছিল, কিন্তু আমি প্রপার স্যার একটু সমাধানের জন্য একটু আপনাকে ফোন করছিলাম আর কি। জি আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকারভাবে আপনার ইতিহাসটি তুলে ধরেছেন। ওনার কি ধরনের ব্যথা, কি ওষুধ খাচ্ছেন সবকিছু নিয়ে বলেছেন। প্রথমত ওনার কথাবার্তা শুনে যেটা মনে হলো, ওনার শোল্ডার জয়েন্টে যেটা হয়েছে তার নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটাকে আমরা প্রচলিত অর্থে ফ্রোজেন শোল্ডার বললে সবাই পরিচিত শব্দ। ফ্রোজেন শোল্ডার অর্থাৎ জয়েন্টটা জমে যাচ্ছে। এবং যাদের ওনার ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস থাকে এবং যদি ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয় তাহলে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। তো এই রোগের প্রথম চিকিৎসাই হচ্ছে ব্যায়াম, এক্সারসাইজ। নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে শোল্ডার জয়েন্টের, এই ব্যায়ামগুলো করে তার এই শোল্ডার জয়েন্টটা যে আপনার আস্তে আস্তে জমে যাচ্ছে এটাকে ফ্রি করে নিতে হবে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর হচ্ছে উনি একটু হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম শেক নিতে পারেন, কিছু ব্যথানাশক ঔষধ ওনাকে খেতে হবে। এবং এই যে ব্যথানাশক ঔষধ খাওয়া এবং এক্সারসাইজ করা, এর পরেও যদি ওনার উন্নতি না হয় তাহলে কিন্তু ওনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রেখে শোল্ডার জয়েন্টে আমরা এক ধরনের ইনজেকশন দিয়ে থাকি। এটা হচ্ছে সেকেন্ড স্টেজে, সেকেন্ড ধাপ। এতে যদি উন্নতি হয় খুব ভালো, যদি উন্নতি না হয়
তাহলে কিন্তু ওনাকে একেবারে অজ্ঞান করে, একটা ওই পেশেন্টকে অজ্ঞান করে, আমরা বলি ম্যানিপুলেশন আন্ডার অ্যানেস্থেশিয়া, অর্থাৎ পূর্ণ অজ্ঞান করে তার জয়েন্টটাকে আমরা মোবিলাইজ করে দিই, ঘুরিয়ে দিই। এবং তারপরেও ওনার কাজ হচ্ছে ব্যায়াম করা। ডাক্তারের কাজ কিন্তু এখানে 40%, 60% কাজ কিন্তু পেশেন্টের নিজের এক্সারসাইজ করতে হবে, তার নিজের এক্সারসাইজ করতে হবে এবং নিজেকে সচেতন হতে হবে, ভালো হতে হবে। ওনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন, ওনার ট্রিটমেন্ট প্রোটোকলটি উনি জেনে গেছেন। আমরা ছোট্ট একটি বিরতির সময়ে চলে এসেছি। বিরতির পরে আবারও নি জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং অন্যান্য সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু বা নি জয়েন্টের সমস্যা এবং তার সমাধান। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর AKM খালেকুজ্জামান, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে আমাদের অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম বা দিতে পেরেছি। আমরা শুনছিলাম আপনি বলছিলেন যে নি জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হাঁটুর যে অস্থিসন্ধি সেটিকে আপনারা রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করতে পারেন। আসলে বিষয়টি যদি সহজ করে যদি বলতে চাই তাহলে হচ্ছে যে আমি আপনাকে এর আগে বললাম যে হাঁটুর তৈরি হয় আমাদের যে 3টি হাড়ের সমন্বয়ে, 3টি হাড়ের এন্ডে মাথায় কিন্তু কার্টিলেজ থাকে, সেটা ডিস্ট্রাকশন হয়, নষ্ট হয়ে যায়, এবড়ো তেবড়ো হয়ে যায় এবং কখনো কখনো কিছু কিছু জায়গায় নতুন নতুন হাড় তৈরি হয়। আচ্ছা, তো নি জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন আমাদের অত্যাধুনিক যে যন্ত্রপাতি আছে তার সাহায্যে এই এন্ডগুলোকে ক্লিয়ার করি, পরিষ্কার করি তার শেপ অনুযায়ী। সেটা উপরের যে হাড় থাকে, যে রানের যে হাড়টা থাকে সেটাকেও করা হয়, নিচের হাড্ডিটাকেও করা হয় এবং যে প্যাটেলা থাকে যে বাটিটা সেটাকেও করা হয়। করে এই জায়গাটার মধ্যে আমরা এখানে একটা উপরে ফিমারে এক ধরনের একটা যন্ত্র বসিয়ে দিই, কাপ বসিয়ে দিই, টিবিয়া যেটা নিচের হাড় সেখানেও একটা কাপ বসিয়ে দেওয়া হয় এবং মাঝখানে একটা জিনিস বসিয়ে দেওয়া হয়। 3টা পার্ট আছে এই যন্ত্রের, এই 3টা জিনিস আমরা সেট করে দিই। সেট করে দিলে যেটা হয়, এখানে কিন্তু হাঁটুর অন্যান্য আশেপাশের যেই মাসলস স্ট্রাকচারস এগুলো কিছুই কিন্তু ফেলা হয় না। অনেকে মনে করে যে হাঁটুর প্রতিস্থাপন মানে পুরো হাড্ডি কেটে টেটে শেষ করে ফেলবেন, না, এরকম কিছু না। জাস্ট হাড়ের মাথাগুলো পরিষ্কার করে সেখানে আমরা কিছু যন্ত্র ডিভাইস বসিয়ে দেওয়া হয় এবং তাতে করে সে কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবে এবং অপারেশনের পর দিন থেকেই উনি কিন্তু হাঁটতে পারেন। এই অপারেশনের সুবিধা হচ্ছে যে অপারেশনের পরে তার শুয়ে বসে থাকার দরকার নেই, উনি কিন্তু অপারেশনের পরের দিন থেকেই হাঁটা শুরু করতে পারবেন। কাজেই আমরা অপারেশনের প্রসিডিউরটি সম্পর্কে সংক্ষেপে জানলাম। আমি একটু জানতে চাচ্ছি যে কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, অর্থাৎ কারা এই নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে পারেন? যে কোনো মানুষ যার হাঁটু নষ্ট হয়েছে বা যার হাঁটু ড্যামেজ হয়েছে এমন একটা পর্যায়ে যে তার কার্টিলেজগুলো অবশিষ্ট নেই এবং তার হাঁটা চলা করতে গেলে হাড়ের সাথে হাড় মানে সমানে ঘষা খাচ্ছে, এই ধরনের যারা আছেন তারাই করতে পারেন। বয়স বলেন, ওজন বলেন, এগুলা কিন্তু কোনো ইস্যু এখানে না, কোনো প্রতিবন্ধকতা না। যে একটা মানুষ যে সুস্থভাবে হাঁটতে নাগে তা সেই এই রোগী অপারেশনের জন্য কিন্তু ফিট, তারই করা যাবে। বয়স্কদের ক্ষেত্রে তো অস্টিওআর্থ্রাইটিস হয় এবং ইয়াং যারা থাকে তাদের কিন্তু অন্যান্য বিভিন্ন কারণে হাঁটু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন ধরনের ইনফেকশন। হাঁটুর মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, আমরা বলি সেপটিক নি, সেটা যদি সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে কিন্তু হাঁটু জয়েন্ট নষ্ট হয়ে যাবে। টিউবারকুলোসিস হয় হাঁটুর মধ্যে, টিবি নি, তাতেও কিন্তু জয়েন্ট সময় মতো চিকিৎসা না করলে নষ্ট হতে পারে। তো এই ধরনের ড্যামেজ নি যদি হয় তাহলে কিন্তু ইয়াং বয়সেও আমাদেরকে অনেক সময় নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী বা কোনো আকস্মিক কারণেও জটিল কোনো সমস্যায় আক্রান্ত হলে হাঁটু জয়েন্ট রিপ্লেসমেন্টের একটি ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা প্রচলিত রয়েছে, যেটি আপনারা হর হামেশাই করছেন। সেই বিষয়ে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারলাম। আর একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রেজাউল আশুলিয়া থেকে বলছি। জি বলুন। আমি গত 2 সপ্তাহ আগে বাম পায়ে হাঁটুর বাটির নিচে একটা আঘাত পাই। জি, ঠিক আছে। এই আঘাত থেকে ব্যথার ট্যাবলেট খাওয়ার পরে কম ছিল, কিন্তু এই যে রানিং 2-3 দিন হলো ওই ব্যথাটা আবার বাড়ছে, কিন্তু বসে পাটা ভাঁজ করে বসে থাকতে পারি না, আবার সোজা করলে ব্যথা বেশি বেড়ে যায়। জি জি, আপনি ব্যথা পেয়েছিলেন সেটি উল্লেখ করেছেন। আপনার কিছু বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়সটা বলবেন দর্শক। আপনার বয়স 42 42 বছর বয়স। আপনার কি হাঁটা চলা করার সময় উঁচু নিচু জায়গায় পা পড়লে পাটা ঘুরে যেতে চায়, এরকম কোনো অনুভূতি হয়?
সিঁড়ি বওয়ার সময় মনে হয় যে পাটা ঘুরে যাচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে। জি, আপনাকে ধন্যবাদ দর্শক প্রশ্নটি করবার জন্য। বলুন। দেখেন, ওনার যে সমস্যাটা হয়েছে, আঘাত পেয়েছে, হাঁটুতে ব্যথা ছিল, ব্যথা কমে গেছে, কিন্তু এখন আবার নতুন করে নিচে বসতে গেলে, পা পুরো ভাঁজ করতে গেলে ব্যথা হয়, এবং সিঁড়ি ওঠানামা করতে গেলে ওনার পা মাঝে মধ্যে মনে হয় যে ঘুরে যায়। এর মানে হচ্ছে যে ওনার ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, হাঁটুর ব্যালেন্সে প্রবলেম হচ্ছে। আমি আগের আলোচনায় কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের 11টা লিগামেন্ট থাকে হাঁটুর এই ব্যালেন্সকে ঠিক করার জন্য। এর মধ্যে 4টা লিগামেন্ট খুব গুরুত্বপূর্ণ। 2টো লিগামেন্ট হাঁটুর বাইরে 2 সাইডে থাকে, 2টো লিগামেন্ট হাঁটুর ভেতরে থাকে, একটা সামনের দিকে একটা পেছনের দিকে। খুব সম্ভবত ওনার যে কোনো একটা লিগামেন্টে আঘাতপ্রাপ্ত উনি হয়েছেন, এবং একটা লিগামেন্ট হয়তো ছিঁড়েও যেতে পারে। এটা পরীক্ষা এবং এমআরআই না করলে হয়তো বা বোঝা যাবে না, কিন্তু কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে যে উনি উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে পায়ের পাটা মনে হয় ঘুরে যাচ্ছে, মানে পায়ের ব্যালেন্স থাকছে না। সেই ক্ষেত্রে যদি কোনো লিগামেন্ট ইনজুরি হয় তাহলেও কি করতে হবে, আমাদেরকে প্রাথমিকভাবে ওনাকে পরীক্ষা করে আমরা কনভিন্স হব যে ওনার লিগামেন্টে কোনো ইনজুরি আছে কিনা। যদি আমি সন্দেহ করি আছে, তাহলে ওনাকে একটা এমআরআই করতে পাঠাবো। এমআরআইতে দেখেও যদি আমরা দেখি যে হ্যাঁ লিগামেন্ট ইনজুরি আছে, তাহলে ওনাকে করতে হবে আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন করতে হবে। অর্থাৎ হাঁটুর জয়েন্টের মধ্যে আমরা ছিদ্র করে ক্যামেরা ঢুকিয়ে দিব। ক্যামেরা ঢুকিয়ে আমি পুরো হাঁটুটাকে ভিজুয়ালাইজ করব বড় মনিটরে পর্দায়। দেখে যদি আমরা দেখি যে কোনো লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাহলে শরীর থেকে আরেকটা লিগামেন্ট নিয়ে আমরা সেই লিগামেন্টটাকে রিকনস্ট্রাক্ট করব। এটাকে আমরা বলি, যদি সামনের দিকের লিগামেন্ট হয় তাহলে আমরা বলি এসিএল রিকনস্ট্রাকশন, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, বা পিছনের দিকে হলে পিসিএল রিকনস্ট্রাকশন, 2 সাইডে হলে ল্যাটারাল বা মিডিয়াল, মানে এরকম। অর্থাৎ ওই লিগামেন্টটাকে রিকনস্ট্রাকশন করতে হবে। ওই যেই লিগামেন্ট ছিঁড়ে গেছে তার বদলে নতুন একটা লিগামেন্ট তৈরি করে ওখানে আমাদের সেট করে দিতে হবে। এই অপারেশনটাও আমরা খুব সাফল্যের সাথে আমরা এই দেশে করে এখন বর্তমানে করছি। বিগত বেশ কয়েক বছর ধরেই হচ্ছে, খুব সাকসেসফুলি হচ্ছে। এবং আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই লিগামেন্ট সার্জারিটা কিন্তু স্পোর্টস ইনজুরিতে বেশি হয়, খেলাধুলা করতে গেলে বেশি হয়। আমরা প্রায়ই দেখি আমাদের বিভিন্ন প্লেয়াররা আঘাতপ্রাপ্ত হন, তারা চিকিৎসা নেন এবং তারা কিন্তু আবার খেলাতে ফেরত আসেন। অবশ্যই। তো এই লিগামেন্ট সার্জারি স্পোর্টস ইনজুরিতে বেশি হয়, খেলাধুলা এবং অন্যান্য আঘাতেও কিন্তু হতে পারলে তার খুব ভালো চিকিৎসা বর্তমানে আমাদের দেশে আছে। অর্থাৎ স্পোর্টস ইনজুরি বা যে কোনো ধরনের ইনজুরিতে যদি লিগামেন্ট ছিঁড়ে যায়, সেটা পার্শিয়াল হোক বা কমপ্লিট হোক, সেই ক্ষেত্রেও লিগামেন্ট নতুন করে জোড়া লাগানোর জন্য বা অপারেশন করার মাধ্যমে তৈরি করে দেওয়া যায় এবং ব্যথা সেই ক্ষেত্রে কমে যেতে পারে, মানুষ আবার পরিপূর্ণভাবে সুস্থ। তার মোটামুটি আগের মতোই ভাবে সে সম্পূর্ণ আমি বলবো যে একেবারে, দেখেন আল্লাহর দেওয়া লিগামেন্ট আর মানুষের তৈরি করা একটা জিনিস তো আর কখনো একরকম হবে না। তবে যদি 95% 98% তার কাজ হয়ে যায় তাহলেই তো চলবে। অবশ্যই অবশ্যই। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই তার ট্রিটমেন্ট অপশনটা তিনি জেনে গেলেন এবং তিনি চিকিৎসা গ্রহণের জন্য উদ্যোগী হবেন। আমরা আরেকটু কথা বলতে চাই, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। যারা বৃদ্ধ রয়েছেন, হাঁটুর ব্যথায় ভুগছেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারছেন না, তাদের জন্য স্পেসিফিক্যালি কি ধরনের ব্যায়ামের পরামর্শ বা চলাফেরার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকেন? একটা কথা হলো কি, বয়সজনিত কারণে 2টা সমস্যা ঘটে। একটা হচ্ছে কি যে জয়েন্টগুলো অস্টিও আর্থ্রাইটিস হয়, ক্ষয় হয়। আরেকটা হচ্ছে যে হাড়ের যে ঘনত্ব সেটা বয়সজনিত কারণে কমে যায়, আমরা যেটাকে অস্টিওপোরোসিস বলি। তো এই 2টা কারণের জন্যই বয়স্ক মানুষদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে আপনি হাঁটবেন। আচ্ছা, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ আপনি প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটার চেষ্টা করবেন, এটা 1 নম্বর। আর হাঁটুর জন্য কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে, সেই ব্যায়ামগুলো ইউটিউবেও খুব অ্যাভেলেবেল, আপনি দেখে সেই এক্সারসাইজগুলো করবেন। এবং মোবিলাইজ করা, অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টকে, নট অনলি হাঁটু, শুধু হাঁটু না, সব জয়েন্টকে আপনি মোবিলাইজ করেন, মোবিলাইজ অর্থাৎ ব্যবহার করা, যেই জয়েন্টের যেই কাজ সেই কাজটা করা, তাহলেই কিন্তু, এবং হাঁটাহাঁটি করা, হাঁটাচলা করা, তাহলেই কিন্তু জয়েন্টস এবং বোনস দুইটাই ভালো থাকবে। জি, আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সময়ের স্বল্পতার কারণে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি, তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা পেয়েছি। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা নিশ্চয়ই সকলে উপকৃত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হাঁটু বা নি জয়েন্টের সমস্যা এবং তার সমাধান সেই বিষয়ে আলোচনা করেছি। কখনো কখনো এই ধরনের সমস্যায় নি জয়েন্ট রিপ্লেসমেন্ট বা অন্যান্য অপারেটিভ সার্জারিরও প্রয়োজন হতে পারে, সেই বিষয় সম্পর্কে আমরা সম্যক ধারণা পেয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবার জন্য বা উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।